সাঈদ এবং কি দেশ স্বাধীন হয়েছে, এটা আমাকে স্লোগান থাকবে, দেশ স্বাধীন। আমরা এতদিন 16-17 বছর কোনো কথা বলতে পারি না বাংলাদেশে। তো আমাদের স্বাধীনতা আমরা পেয়ে গেছি, ঠিক আছে, কিন্তু গতকাল রাতে যে স্বাধীনতা, এই স্বাধীনতা চাই নাই। তো আমাদের এখন সভ্য হইতে হবে। তো আমাদের এবারের সংগ্রাম সভ্য হওয়ার সংগ্রাম। দেশে যখন আইনের শাসন প্রতিষ্ঠা হবে, প্রত্যেকটা অন্যায়ের বিচার হবে। এরকম ভাবার সুযোগ নাই যে এখন আমি একটা অন্যায় করতেছি আর এটার মধ্যে হয় কোনো বিচার হবে না। অবশ্যই বিচার হবে। যারা আমার নিয়ে প্রশ্ন করেন যে ভাই আপনি এতদিন কই ছিলেন, আমি এতদিন আপনাদের সাথেই ছিলাম, কিন্তু আপনাদের চোখের সামনে হয়তো পড়ে নাই। আপনি আমার আগের 7-8টা ভিডিও আছে, পোস্ট আছে, ওগুলো একটু দেখেন, তাইলে বুঝতে পারবেন যে আমি কোথায় ছিলাম। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে অনেক দিন পর একটা নির্ঘুম রাত কাটালাম। চোখটা ব্যথা হয়ে গেছে, মনে হইতেছে এখন একটু ঘুমাইতে যাই। তো ভাবলাম ঘুমানোর আগে আপনাদের সাথে একটু কথা বলে যাই। কালকে দুপুর পর্যন্ত কিন্তু আমরা অনেক আনন্দ উল্লাস করছি। শুরুর দিকে বঙ্গভবনে মানুষজনের বিভিন্ন ছবি ভিডিও এগুলো আমরাও দেখছি, আমরাও মজা পাইছি, কিন্তু সেই মজাটা আস্তে আস্তে আর মজা থাকে নাই। সেটা যদি গণভবনে সীমাবদ্ধ থাকতো তাহলে কোনো সমস্যা ছিল না। সংসদ ভবন পর্যন্তও ঠিক ছিল, যদিও উচিত ছিল যারা গেছে সেখানে তারা যায় স্মৃতি হিসাবে একটা ছবি তুলতে পারতো, কিন্তু স্মৃতি হিসাবে বঙ্গভবন থেকে গাছ উপড়ে নিয়ে আসা, সব কিছু খুলে নিয়ে আসা, এগুলো আসলে সভ্য সমাজের উদাহরণ হতে পারে না। তো তারপর ওই পার্টটা মানলাম। অনেকেই বলতেছেন যে 15-16 বছরের একটা ক্ষোভ, সেটা থেকে এই অবস্থা হয়েছে। এরপর যেটা মানে খবর আসতেছিল, যেহেতু আমার ভিডিও সারা বাংলাদেশ থেকে মানুষ দেখেন, আর অনেক সংখ্যালঘু ভাই বন্ধু কিন্তু আমাদের ভিডিও দেখেন, তারা যে সমস্ত ছবি বা খবর পাঠাইতেছিল সেগুলো কিন্তু আসলে খুবই দুঃখজনক। তাদের মধ্যে অনেকে কিন্তু এই আন্দোলনের সাথে সম্পৃক্ত আছে। হ্যাঁ, বেশি দূরের উদাহরণ দেব না। এই আন্দোলনে যার ভূমিকা অনেক বেশি বা আমরা অনেক আগের থেকে, পিনাকি ভট্টাচার্য, যিনি ফ্রান্সে আছেন, তিনি কিন্তু একজন সংখ্যালঘু। তো উনি কি মনে করবেন, শুধু এইটুকু আপনারা চিন্তা করেন। গতকাল বিকাল থেকে যে অগ্নিসংযোগ লুটতারাজ হইল, এটার জন্য আমি মনে করি সাধারণ ছাত্রছাত্রী দায়ী না। কেন দায়ী না? সাধারণ ছাত্রছাত্রীদের যে সমন্বয়ক, তারা থেকে শুরু করে নেতৃস্থানীয় যে লোকজন, তারা সবাই কিন্তু বারবার নিষেধ করছে, বরং ছাত্রদেরকে বলছে যে আপনারা করেন, প্রতিরোধ করেন। সো তাদের ডাক দেওয়ার পরে আসলে ছাত্রদের এগুলো করার কথা না। তার মানে যারা এগুলো করছে তারা অন্য কেউ, যারা চায় যে আমাদের এই কষ্টার্জিত বিজয় এটারে কালিমা লেপন করার জন্য বহির্বিশ্বে দেখাবে যে দেখেন বাংলাদেশে কোনো ল অর্ডার নেই। হ্যাঁ, এখন ল অর্ডার থাকবে কীভাবে? আমরা বিভিন্ন থানাও ঘেরাও করে রাখছি, পুলিশের ভিতরে একটা ভীতিকর পরিস্থিতি তৈরি করে রাখছি। তবে এটার জন্য আসলে দায়ী পুলিশই, এটাও বলতেই হবে। হ্যাঁ, তো ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি করার কারণে পুলিশের উপর যে সাধারণ মানুষের একটা ক্ষোভ সেটা আছে, সেটা আমরাও জানি। কিন্তু আপনার বুঝতে হবে যে পুলিশের একটা চেইন অফ কমান্ড আছে, যাদের কমান্ডে তারা এই কাজগুলো করছে আমাদের তাদেরকে ধরতে হবে, তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। কিন্তু এটার জন্য যদি আপনি একটা সাধারণ ট্রাফিক পুলিশরে মেরে ফেলান, একজন ট্যুরিস্ট পুলিশরে মেরে ফেলান, হ্যাঁ, বা ওই থানা ঘেরাও করে সেখানে যারে পাবেন, ঠিক আছে, তারই মেরে ফেলান, সেটা কিন্তু সমাধান হলো না। পুলিশের ভিতরে যে সবাই খারাপ তা কিন্তু না। মানে আপনাদেরকে একটা উদাহরণ দিই, একদম বাস্তব উদাহরণ আমার প্র্যাকটিক্যাল লাইফ থেকে। আমাদের থানার ওসি ছিলেন, এখন এখান থেকে বদলি হয়ে পার্শ্ববর্তী এক থানায় চলে গেছে। তো আমি যেটা জানতে পারলাম যে ওই ওসি সাহেবের বদলি হয়ে গেছে এই আন্দোলনের মাঝখানে। তো এই আন্দোলনের মাঝখানে এরকম বদলি হয়ে যাওয়া একটু রহস্যজনক। পরে আমি জানলাম আর কি বিস্তারিত। সেটা হলো যে কিছু আন্দোলনকারীদেরকে ধরে নিয়ে আসা হয়েছিল থানায়। উনি তাদের তেমন দোষ না দেখতে পারে নাকি ছাইরা দিছে। ছাইরা দেওয়ার কারণে তারে পানিশমেন্ট স্বরূপ থানার থেকে বদলি করে দিছে এপিবিএনে। হয়তো ভবিষ্যতে আর তার কোনো থানায় পোস্টিং হতো না। তাইলে এই যে এই পুলিশটা কিন্তু একটা ভালো কাজ করছে, সাধারণ আন্দোলনকারীদেরকে ছেড়ে দিছে।
তো এটার ফলশ্রুতিতে সে একটা ডিপার্টমেন্টাল শাস্তি পাইছে। তো এই ভয়ে কিন্তু কিছু কিছু পুলিশ অন্যায় করছে যে কেউ যদি নিজের বিবেক খাটায়া একটা ভালো কিছু করে তার শাস্তি হয়ে যায়। এখন ধরেন ওই থানাটা যদি আক্রমণ হইতো, আল্লাহ না করুক, থানাটা নিরাপদই আছে যতটুকু জানি, তো যদি আক্রমণ হইতো এবং ওসি হিসাবে কিন্তু ওনার একটা মরার সম্ভাবনা মানে বেশি থাকতো, তাহলে দেখেন যারা অন্যায় করছে, যে যারা ধরে নিয়ে আসছে তারাও তো মরতো, আবার তার পাশাপাশি কিন্তু একজন নিরপরাধ পুলিশও মরতো। এর জন্য এই বাস বিচারহীনভাবে আপনারা যখন পুলিশের উপর আক্রমণ করেন, এটা কিন্তু ঠিক না। আমাদের এক অ্যাডিশনাল এসপি ভাস্কর সাহা আমার দেখা মতো ওয়ান অফ দ্য বেস্ট, ঠিক আছে, সৎ চৌকস। তো সে সংখ্যালঘু, নাম শুনে বুঝতে পারতেছেন। ওনারা যে কী ভয়ে আছে আমি আপনাদের বলে বোঝাতে পারবো না, ঠিক আছে। সো দয়া করে পুলিশের উপর আক্রমণ করা বন্ধ করেন, ঠিক আছে। কারণ এই পুলিশে কিন্তু এখন আবার আমাদের কথা শুনবে। এদের চাকরিটা এরকম, এতদিন শেখ হাসিনার কথা শুনছে, এখন যে ছাত্র জনতার সরকার তাদের কথা শুনবে। আমরা তাদেরকে এখন কিভাবে গড়ব তার উপর ডিপেন্ড করবে তাদের ব্যবহার। আমরা যদি তাদেরকে দিয়ে দুর্নীতি করাই, তারা দুর্নীতি করবে। আর আমরা যদি তাদেরকে আবার নতুন করে গড়ে তুলি, সেনাবাহিনী যেরকম, সেনাবাহিনী কিন্তু খুব ভালো একটা কাজ করছে। সেনাবাহিনীও যদি পুলিশের মতো গুলি চালাইতো তাহলে কিন্তু স্বাধীনতা এত সহজে আসতো না, এটা তো বুঝতেছেন। তো তার মানে আমাদের প্রতিষ্ঠানগুলা, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো আবার নতুন করে ঢাইলা সাজাইতে হবে। তো তার আগ পর্যন্ত দয়া করে সব ধরনের হানাহানি, হিংসা বন্ধ করেন। একটু আগেই মানে সকালেই প্রথম আলোর একটা আর্টিকেল পড়লাম যে ক্ষমতা ছাড়ার লাস্ট 4 ঘন্টার যে কাহিনী, সেখানে যেটা পড়লাম সেটা পড়ে আসলে আমি রীতিমতো অবাক এই কারণে যে একটা দেশের প্রধানমন্ত্রী, সে টানা এতদিন ক্ষমতায়, সেই যদি দেশের মানুষের মনের খবর না জানে, দেশের মানুষ কি চাইতেছে, বা দেশের পরিস্থিতিটা তার নলেজে না থাকে, তাইলে সে কেমন যোগ্য প্রধানমন্ত্রী ছিল। মানে সে নাকি সকাল 11টার সময়ও 3 বাহিনীর প্রধানরে ডাইকাই না তাদেরকে চাপ দিতেছে যে আরও শক্তভাবে এই আন্দোলন দমন করার জন্য। পুলিশে বলতেছে পুলিশ তো ঠিক কাজ করছে, তাহলে সেনাবাহিনী কেন পারতেছে না, কেন পারতেছে না। তারে নাকি তার আগের দিনও কিছু মন্ত্রী, কিছু এমপি বোঝাইছে যে সেনাবাহিনীর কাছে ক্ষমতা হস্তান্তর করে চলে যান, কিন্তু সে সেটা করতে রাজি নাই। মানে গতকালকেও সে চেষ্টা করছে যে জোর জুলুম করে ক্ষমতাটা ধরে রাখার জন্য। তো শেষ পর্যন্ত কিন্তু পুলিশও বলছে যে আমাদের পক্ষে আর সম্ভব হচ্ছে না, সেনাবাহিনী তো আগেই না করে দিছে। তাইলে তারা যদি এই রাজি হইতো এই অন্যায় অপকর্মে, তাইলে কিন্তু আরও প্রাণহানি হইতো। কালকেও কিন্তু অনেক প্রাণহানি হয়েছে, যেটা আসলে মিডিয়াতে আসে নাই। কালকে সবাই শুধু বিজয় উল্লাস নিয়েই ব্যস্ত, কিন্তু কালকেও কিন্তু প্রচুর মানুষ মারা গেছে। আমার পরিচিত অনেকেই ঢাকায় থাকে, তারা আমার কাছে ছবি টবি পাঠাইছে। তো সেগুলো হয়তো আজকে আপনারা জানতে পারবেন। তো কালকের এই ঘটনার থেকে কিন্তু আপনারা যারা এখনও রাজনীতি করেন বিভিন্ন দলের, তাদের শিক্ষা নেওয়ার একটা ব্যাপার আছে। তো শেখ হাসিনা যদি না পালায় জাস্ট শান্তিপূর্ণভাবে আগের দিনই একটা ঘোষণা দিত যে ঠিক আছে আমাদেরকে 5 দিনের সময় দেন, 7 দিনের সময় দেন, আমরা ক্ষমতা হস্তান্তর করতেছি, তাহলেও কিন্তু ছাত্র জনতা তাদেরকে দিত, তাইলে আজকে এই পরিবেশ দেখা লাগতো না। কিন্তু সেটা না করে উনি ওনার নেতা কর্মী সবাইরে কিন্তু মানে সিঙ্গারাও দিয়ে যেতে পারেনি, যে তোরা সিঙ্গারা খা, সিঙ্গারাও দিয়ে যেতে পারেনি। বরং তাদেরকে মানে একটা আগুনের কূপের ভিতরে ফালাই দিয়ে হয়ে গেছে। তো উনি বলতে গেলে পুরো আমলিকটারই স্যাক্রিফাইস করছে। সকালবেলা আরেকটা গুড নিউজ দেখলাম যে আমাদের নতুন অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হবে ডক্টর ইউনূস। ছাত্ররা এটা সিদ্ধান্ত দিচ্ছে, আলহামদুলিল্লাহ। আমিও এটার সাথে একমত। কেন একমত? আমাদের দেশের যে বর্তমান পরিস্থিতি, এই পরিস্থিতি তখনই উন্নত হবে যখন আমাদের অর্থনৈতিক সমস্যাগুলো সমাধান হবে। আর অর্থনৈতিক সমস্যার সমাধানের জন্য একজন অর্থনীতিবিদ ছাড়া, তাও নোবেল জয়ী, কোনো বিকল্প নাই। আর ওনার সাথে যেহেতু সারা পৃথিবীর বিভিন্ন দেশের রাষ্ট্রনায়কদের সাথে সম্পর্ক আছে, আমি মনে করি যে উনি দেশটারে সঠিক পথে নিতে পারবে। আর আমি মনে করি যে এখন আর কালক্ষেপণ করা উচিত হবে না। ওনারে প্রধান যেহেতু করা হয়েছে, ওনার সাথে আর যারা এখন কোনো ধরনের
বিতর্কিত না, এরকম আরও 2-4-5 জনরে দিয়া খুব দ্রুত আজকের ভিতরে একটা সরকার গঠন করা দরকার হইলে এরপরে আরও 2-4 জন বাড়ানো যাবে, কিন্তু দেরি করা যাবে না, কারণ পাওয়ার ভ্যাকুয়াম এটা খুব খারাপ জিনিস। শূন্যস্থান সবসময় পূরণ হওয়ার চেষ্টা করে। তো গতকালকে যারা মারা গেছেন, হ্যাঁ, যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের জন্য সমবেদনা। আর যেন এরকম না হয়। আর আমরা যারা ছাত্র জনতা আছি, হ্যাঁ, আমাদের খেয়াল রাখতে হবে আমার বাড়ির আশেপাশে কেউ এরকম এটার সুযোগ নিয়ে কোনো খারাপ কিছু করতেছে কি না। করলে এই মুহূর্তে যদি প্রতিবাদ বা প্রতিরোধ নাও করতে পারেন, অ্যাটলিস্ট ছবি তুলে রাখেন, ইনশাল্লাহ এগুলোরও বিচার হবে। দেশে যখন আইনের শাসন প্রতিষ্ঠা হবে, প্রত্যেকটা অন্যায়ের বিচার হবে। এরকম ভাবার সুযোগ নাই যে এখন আমি একটা অন্যায় করতেছি আর এটার মধ্যে কোনো বিচার হবে না। অবশ্যই বিচার হবে। শুধু একটা কথাই বলবো যে ক্ষমতা চিরস্থায়ী না, আর এখন পর্যন্ত কিন্তু কেউ ক্ষমতায় আসে নাই। আর তাতেই যদি এরকম করেন তাহলে কিন্তু এই স্বাধীনতা প্রশ্নবিদ্ধ হবে। তো দয়া করে এরকম কাজ করেন না। হ্যাঁ, ক্ষমা মহত্বের লক্ষণ। এই রেশারেশি কিন্তু আর 2-4-5 দিন থাকবে। তো এমন কিছু এখন করবেন না যে 2-4-5 দিন পরে একজন আরেকজনের দিকে তাকাইতে না পারে। তো আমি আমার জায়গা থেকে যেটা যৌক্তিক মনে করছি সেটাই বলছি, সেটাই করছি। আমি আগেও বলছি যে একদম শুরুর থেকে আমি ছাত্র আন্দোলনের পক্ষে ছিলাম, এখনও আছি। তো আমাদের স্বাধীনতা আমরা পেয়ে গেছি, ঠিক আছে, কিন্তু গতকাল রাতে যে স্বাধীনতা, এই স্বাধীনতা চাই নাই। তো আমাদের এখন সভ্য হইতে হবে। তো আমাদের এবারের সংগ্রাম সভ্য হওয়ার সংগ্রাম। আবারও বলতেছি, এখন ক্ষমতার লোভে অন্ধ হয়ে কোনো আকাম কুকাম করেন না। এগুলা এখন সব রেকর্ড হয়ে রয়েছে, ডিজিটাল যুগ, ঠিক আছে। ওই 1971 সালে কে কী করছিল সেটার বিচার আওয়ামী লীগ করছে, আবার আওয়ামী লীগের লোকজন কী করে গেছে সেটার বিচার কিন্তু এখনকার জেনারেশন করবে। আবার এখন যারা কোনো অন্যায় করতেছেন এদের বিচারও কিন্তু হবে, হয়তো এখন হবে না, পরে হবে। সো এটা মনে রাখেন, বিচার হবেই, ঠিক আছে, যে যাই করুন বিচার হবেই। সো কে কি করছে কে কি করে নাই এগুলা জাজমেন্ট করার আগে আপনি কি করছেন বা আপনি সামনে কি করবেন সেটা নিয়ে চিন্তা করেন। রাজারবাগ পুলিশ লাইন এবং বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে আপনাদের সকলকে আমাদের আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন।